চামড়ার বাজারে সিন্ডিকেটের হানা, কারসাজি করে দাম কমানোর অভিযোগ, মধ্যস্বত্বভোগীর দৌরাত্মে বিপুল পরিমাণ নষ্ট, রফতানি আয় বাড়াতে ব্যবস্থা নিচ্ছে সরকার। চামড়া মনে করেন যে কোনো দামে নেই বলতে গেলে। ছেঁড়া ভাড়া থাকে, সামান্য ত্রুটি থাকে, তাহলে 100-200 টাকা। ছাগলের চামড়া তো নিচ্ছেই না। 2.5 লাখ টাকার চামড়া আনছি, আনানোর সাথে এই চামড়া 1 টাকা মূল্য নেই। সিন্ডিকেটের মাধ্যমে এগুলি হচ্ছে। চামড়া আহরণ করে রপ্তানি পণ্যে পরিণত করা যায়, তাহলে 10-12 বিলিয়ন ডলারের একটা রপ্তানি খাতে পরিণত হওয়ার সব পটেনশিয়াল এই সেক্টরটার আছে। রাজধানীর বর্জ্য অপসারণ কাজ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। গাফিলতির দায়ে 2 সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরখাস্ত। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোন দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, ক্ষমা না চাইলে জনবিচ্ছিন্নই থাকবে আওয়ামী লীগ। জামায়াতের সঙ্গে জোটে এনসিপির সাংগঠনিক ক্ষতি দেখছেন মির্জা ফখরুল। হাম উপসর্গে আরো 10 শিশু মৃত্যু, ঈদের ছুটিতেও হাসপাতালে রোগীর চাপ, বেশিরভাগই ঢাকার বাইরের। যাত্রাপথের ভিড়ে সংক্রমণ আরও বাড়ার শঙ্কা। আদিনী শিশু মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভের নির্মাণ ও ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে কমিটি, গালি দেওয়া হবে তদন্ত প্রতিবেদন, দায়ীদের বিচার চায় পরিবার। ঈদ উৎসবের আমেজে রাজধানী ঢাকা বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, চিড়িয়াখানার প্রধান আকর্ষণ ডোনাল্ড ট্রাম্প। চামড়ার বাজারে এবারও সিন্ডিকেটের হানা, কারসাজি করে কম দামে কেনা হয়েছে বলে অভিযোগ বিক্রেতাদের। এমন অভিযোগ স্বীকার করে মৌসুমী ব্যবসায়ীদের দোষারোপ করছেন পোস্তার ব্যবসায়ীরা। এদিকে সাভারে চামড়া শিল্পনগরীতে বিভিন্ন জেলা থেকে আসা চামড়ার কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ উঠেছে। শিল্পমন্ত্রী বলছেন, সিইটিপি সংস্কার সহ রফতানি আয় বাড়াতে ব্যবস্থা নিচ্ছে সরকার। মোটামুটি আমরা আমাদের লক্ষ্যমাত্রা আমরা পৌঁছছি মোটামুটি। ওইটার ভালো ছিল, তার কারণে আমাদের চামড়াটা আপনার তেমন নষ্ট হয়নি। বিটিএ বলছে এবার 10 থেকে 15% চামড়া নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। এলএসডি নিয়ে আমরা বারবার ধর্ণা দিয়েছি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কাছে, কিন্তু তারা কোনোভাবেই আপনার স্বীকার করে না যে লাম্পি ডিজিজ আপনার বাংলাদেশে আছে। সাভারে চামড়া শিল্পনগরী পরিদর্শন করে শিল্পমন্ত্রী জানান, সিইটিপি সংস্কার সহ সরকার এ খাতের রফতানি আয় 10 থেকে 12 বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়। আমরা একটা মাত্রা ঠিক করব যে সাইজের উপরের প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের নিজস্ব ইটিপি করবে, এবং এই ইটিপি করার জন্য যে সমস্ত টেকনিক্যাল সাপোর্ট লাগবে, প্রয়োজন বোধে আর্থিক যদি কোনো সহায়তা লাগে, পলিসি সাপোর্ট লাগে, এগুলি সরকার থেকে দিব। পুরোপুরি এই চামড়া আহরণ করে রপ্তানিতে যদি রপ্তানি পণ্যে পরিণত করা যায়, তাহলে 10-12 বিলিয়ন ডলারের একটা রপ্তানি খাতে পরিণত হওয়ার সব পটেনশিয়াল এই সেক্টরটার আছে। নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ কাজ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কয়েকটি স্থানে বর্জ্য পড়ে থাকতে দেখে হতাশ হন প্রধানমন্ত্রী। দায়িত্ব অবহেলার জন্য ঢাকার 2 সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন তিনি। বর্জ্য অপসারণের কাজ সঠিকভাবে চলছে কিনা তা দেখতে শুক্রবার বিকেলে রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশান থেকে নিজেই গাড়ি চালিয়ে প্রধানমন্ত্রী যান হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায়। এ সময় তিনি কয়েকটি স্থানে কোরবানির বর্জ্য ও পূর্বের জমে থাকা ময়লা পড়ে থাকতে দেখেন। পরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব অবহেলার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে তাৎক্ষণিকভাবে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ও সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত আঞ্চলিক কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন 5-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন 1-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। বরখাস্ত হওয়া ওই 2 আঞ্চলিক কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।
কোনো দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, তবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা দেখছেন না দলটির মহাসচিব। তার মতে কৃতকর্মের জন্য ক্ষমা না চাইলে দল হিসেবেও জনবিচ্ছিন্ন থাকবে আওয়ামী লীগ। সময় সংবাদের বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে অনেক সম্ভাবনা থাকলেও জামায়াতের সঙ্গে জোট বেঁধে সাংগঠনিক ক্ষতি হয়েছে তরুণদের দলটির। 24-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঠেকাতে চরম নির্মমতা চালায় শেখ হাসিনার সরকার। গুলি করে হত্যা করা হয় হাজারো আন্দোলনকারীকে। এছাড়া 15.5 বছরের টানা শাসনে বিএনপি সহ বিরোধী মত দমনে গুম খুনের আশ্রয় নেয় তারা। এমন প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়, যা এখনো বহাল। সময় সংবাদকে বিশেষ সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, কোনো দল নিষেধের পক্ষে নয় বিএনপি। তার মতে অনুশোচনাবোধ থেকে ক্ষমা না চাইলে খুব সহসা রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে তো নয়ই। জনগণের কাছ থেকে আওয়ামী লীগ হারিয়ে গেছে। এখন আওয়ামী লীগের জন্য রাজনীতি ফিরে আসা জনগণের সমর্থন নিয়ে ইট উইল বি কোয়াইট ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। কারণ এখানে একটা বড় রকমের ক্ষতি তাদের হয়ে গেছে। এর জন্য দায়ী তারা নিজেই, অন্য কেউ না। ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে নিষিদ্ধ করেছে, আমরা কিন্তু নিষিদ্ধ করিনি। আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষেও না। আপনি দেখেছেন জামাত ইসলামকে যখন নিষিদ্ধ করা আওয়ামী লীগ, তখন আমরা তার প্রতিবাদ করেছি, আমরা স্টেটমেন্ট দিয়েছি। আপনি কি মনে করেন শেখ হাসিনার নেতৃত্বে এটা নতুন করে আওয়ামী লীগ শেখ হাসিনা যে ভূমিকা পালন করেছেন তাতে আমার কাছে মনে হয় না আর কি শেখ হাসিনার নেতৃত্বে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হবে? এটা না, এটা ডিফিকাল্ট হবে। আওয়ামী লীগ যে একটা অনুশোচনা করবে, এত বড় একটা হত্যাযজ্ঞ তারা ঘটিয়েছে। শেখ হাসিনার একবার বলা যে আমি যা করেছি ভুল করেছি, আপনার রাজনীতিতে কিন্তু ক্ষমা চাওয়ার ব্যাপারটা আছে, সেটা নিতে পারতেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 24-এর অভ্যুত্থান সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব দেন ছাত্রদের। তবে জামায়াতে ইসলামীর সাথে জোট করে ভোটে যাওয়া এনসিপি ঠিক হয়নি বলে মনে করেন তিনি। এনসিপি যদি এককভাবে ইলেকশন করতো তাহলে হয়তো তারা অনেক ভালো করতো এবং তাদের দলের ভবিষ্যৎটা অনেক ভালো হতো। নাও দে হ্যাভ বিন ব্র্যাকেটেড উইথ জামাত। এই জায়গাটা তাদের জন্য একটা বিপদ আসবে। তারা বিএনপির লোকজনকে নিয়ে যাচ্ছে, তাদের দলের মধ্যে ভর্তি করছে, তারপরে তাদের যে দীনতা এটা প্রকাশ পাচ্ছে। নির্বাচনে জনগণ উদারপন্থী রাজনীতিকে বেছে নিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মানুষের আস্থার প্রতিদান দিতে 3.5 মাসে পুরোটাই সফল হয়েছে বিএনপি সরকার। সরকার বহু কাজ করেছে এবং অনেকগুলো ভালো কাজ হয়েছে এবং কোথাও ব্যর্থতা আমি সেভাবে হাম তো আপনার ইন্টারিম গভর্নমেন্টের টিকা না দেওয়ার ফলে হাম এইভাবে ছড়িয়ে পড়েছে। এটা এই সরকার চেষ্টা করছে, সরকার প্রাণপণে চেষ্টা করছে। আপনার ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ তার বিএনপি সরকার লাগিয়ে দেয় নাই, ফলে তার তেলের যে সমস্যা হয়েছে, ক্রাইসিস হয়েছে ওই সময়টুকু, এটা বিএনপি অত্যন্ত সফলতার সঙ্গে, অত্যন্ত যোগ্যতার সঙ্গে হ্যান্ডেল করেছে। এখন তো নাই, বাট স্টিল দ্য প্রবলেম ইজ দেয়ার, যুদ্ধ তো ব্যাপারটা তো আছে। কাউন্সিলের পর আবারও অবসরের কথা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, রাজনীতিবিদদের সবারই একসময় অবসরে যাওয়া উচিত। আমি এটা বহুকাল থেকেই ভাবি, চিন্তা করি যে পলিটিক্যাল লিডারদের আসলে আপনার রিটায়ার একটা সময় বিষয় থাকা উচিত। আমার এখন একটা কাজ বাকি আছে মনে হয় আমার কাছে, সেটা হচ্ছে যে আপনার কাউন্সিলটা করে দাও আমার পার্টির। সেই কাউন্সিলটা করে দিতে পারলে সময় মতো, তারপরে আমি একটু নিজের জন্য সময় চাই। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গ নিয়ে আরও 10 শিশু মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 732 জন। ঈদের ছুটিতেও হাসপাতালে বেড়েছে আক্রান্ত রোগীর চাপ। অধিকাংশ রোগী ঢাকার বাইরের। চিকিৎসকদের আশঙ্কা, যাত্রাপথে জনসমাগমের সংক্রমণ আরও বাড়ার শঙ্কা রয়েছে। ঈদের দ্বিতীয় দিনেও হামের জন্য বিশেষায়িত রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালের করিডোরে রোগীর ভিড়। শুক্রবার সকাল থেকে এই ভিড় আরও বাড়তে থাকে। ডিএনসিসি হাসপাতালের করিডোরের অধিকাংশ রোগী ঢাকার বাইরে থেকে আসা। ঢাকা মেডিকেল রিসার্চকে ঢাকা মেডিকেল থেকে এই জায়গায় পাঠাইছে। নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে গেছিলাম, এখান থেকে শরীরের রেস্টেস দেখে পরে বলছে ডিএনসি হাসপাতাল নিয়ে। হাসপাতাল ঘুরে দেখা যায় রিলিজ নেওয়া রোগীর তুলনায় নতুন রোগীর ভর্তির পরিমাণেই বেশি। অনেকের পরিবার ও আত্মীয় স্বজন হামে আক্রান্ত ছিলেন, সেখান থেকে সংক্রমণের আশঙ্কা করছেন স্বজনরা। অন্য ডাক্তার দেখেছি, রোগের কোনো ইয়ে হইতেছে না, কমতেছে না, তারপর আমরা
এই হাসপাতালে নিয়ে আসছি। 3 দিন যাবত হসপিটালে ভর্তি। চিকিৎসক জানান ঈদের রোগীর চাপ বেড়েছে। ভাইরাসটি ছোঁয়াচে হয় ঈদের এই সময়ে আশঙ্কাজনক হারে বাড়তে পারে হাম সংক্রমণ। হামটা আশানুরূপভাবে কমেনি। ঈদ যাত্রায় যে একটা সংক্রমণ হচ্ছে, ঈদের পরে এটা দেখা যাবে যে আরো বেড়ে যাবে এবং তার পরেই হয়তো আমরা একটা ওই যে টিকার বেনিফিটটা পাওয়া শুরু করব। তবে টিকার কার্যকারিতা শুরু হওয়ার পাশাপাশি জনসচেতনতায় সংক্রমণের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। EDF Aluminium. Redefine possibilities. আদিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভের নির্মাণ ও ভেন্টিলেশন ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। কালই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক। মগবাজারের আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-এ বুধবার সকালে 6 শিশুর রহস্যজনক মৃত্যু হয়। 1 ঘন্টা এসি বন্ধ থাকায় এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। 2 যমজ শিশুসহ 6টি নবজাতকের এমন মৃত্যু মানতে পারেনি কেউ। হাসপাতালের দায়িত্ব অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগে রমনা থানায় মামলা করেন এক শিশুর বাবা। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার। নার্স বলছিল যে বুধবার দিন ডেলিভারি দিয়ে দেবো, বাসায় নিয়ে যেতে পারো। বুধবারে ধর আনা হলো না, আনা হয়েছে আরেকটু থেকে আনা হচ্ছে। আমরা সরকারের কাছে বিচার চাই। সারা দেশে আলোড়ন সৃষ্টি করায় নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে শুরু হয় কাজ। অনেক পুরনো ভবনে পোস্ট অপারেটিভ ওয়ার্ড স্থাপন, ভেন্টিলেশন ও এসি স্থাপনের বিষয়ে তদন্ত করছেন তারা। ওখানে ভেন্টিলেশন ব্যবস্থা অ্যাপ্রোপ্রিয়েট না। এসি যদি বন্ধ হয়ে যায় তাহলে প্র্যাকটিক্যালি ওখানে ভেন্টিলেশন করা হচ্ছে। এই জিনিসগুলো আমাদের নজরে আসছে। জোরে সোরে চলছে পুলিশের তদন্ত কাজও। সিআইডির ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষায় তারা। পাশাপাশি 6 নবজাতকের সব মেডিকেল কাগজপত্রও চলছে যাচাই বাছাই। দ্রুতই প্রতিবেদন দিতে চায় পুলিশ। সিআইডি এক্সপার্ট টিম এসে স্যাম্পল সংগ্রহ করেছে। খুব দ্রুতই আমরা পুলিশ রিপোর্ট দিয়ে দেব। প্রতিবেদনের আলোকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, পাহাড়, বন আর ঐতিহ্যবাহী স্থাপনা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই বাংলাদেশের পর্যটন শিল্পে। তার উপর সাম্প্রতিক হামের সংক্রমণ আতঙ্ক বাড়িয়েছে বিদেশি পর্যটকদের। পার্শ্ববর্তী মালদ্বীপ কিংবা পাকিস্তান পর্যটন খাতকে অর্থনীতির বড় শক্তিতে পরিণত করছে, তখন পরিকল্পনা আর প্রচারণার ঘাটতিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এ অবস্থায় বিভিন্ন দেশে দূতাবাসগুলোকে কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র, পাহাড় আর ঐতিহ্যের সম্ভাবনাতেই সীমাবদ্ধ বাংলাদেশের পর্যটন খাত। উদ্যোগ থাকলেও সঠিক পরিকল্পনা না থাকায় বাস্তবে গতি পাচ্ছে না শিল্পের বিকাশ। দীর্ঘদিন ধরে কার্যকর পরিকল্পনার অভাব, অবকাঠামোগত দুর্বলতা আর আন্তর্জাতিক প্রচারণা কম থাকায় পিছিয়ে পড়ছে পর্যটন শিল্প। নতুন করে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদের মাঝেও শঙ্কা তৈরি করেছে হামের প্রাদুর্ভাব, জানান ট্যুর অপারেটররা। সাম্প্রতিককালে এটাও কিন্তু এফেক্ট করেছে এবং আশ্চর্য যে আমাকে বেশ কয়েকটা জায়গা থেকে মেল করা হয়েছে। ইভেন শ্রীলঙ্কা থেকে একটা অপারেটর আসার আগে ওরা আমাকে বলছে যে বাংলাদেশে আসবো, তোমাদেরকে তো হামের একটু প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, সেটা আমাদেরকে এফেক্ট করবে কিনা। একই অঞ্চলের দেশ হিসেবে মালদ্বীপ ও পাকিস্তান পর্যটনে এগিয়ে যাচ্ছে দ্রুত। সমুদ্রভিত্তিক বিলাসবহুল পর্যটন, সহজ ভিসা ব্যবস্থা এবং আন্তর্জাতিক প্রচারণার মাধ্যমে মালদ্বীপ প্রতি বছর এ খাত থেকে মোট রাজস্বের প্রায় অর্ধেক আয় করে। অন্যদিকে পাকিস্তানে পাহাড়ি পর্যটন ও ধর্মীয় পর্যটনে বড় বিনিয়োগ করে বর্তমানে রাজস্ব আয় $4 বিলিয়ন ছাড়িয়েছে দেশটির। সেখানে বাংলাদেশে এ খাত থেকে আয় $45 কোটি মার্কিন ডলারেরও কম। মালদ্বীপের মতো একটা টাইনি দ্বীপরাষ্ট্র কি কোথায় চলে গেছে ট্যুরিজমের দিক থেকে, আমরা তার জন্য আমরা কিছুই করতে পারছি না। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কিছু কাজ করলেও তা প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে মত বিশেষজ্ঞদের। ছোটখাটো করে অনেক কাজ হচ্ছে, ইনিশিয়েটিভ নিচ্ছে, মানে ট্যুরিজম বোর্ড থেকে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, বাট সামগ্রিক ডেভেলপমেন্টের যে জায়গাটা, মাস্টার প্ল্যান এখনো ইমপ্লিমেন্টেড হয় নাই, এখনো ডেভেলপমেন্ট স্টেজেই আছে, অনেক দিন ধরে চলছে। পর্যটন খাত দৃশ্যমান ও আকর্ষণীয় হওয়ায় কথার ফুলঝুরিতে নয়, এখনই কার্যকর উদ্যোগ না নিলে আঞ্চলিক প্রতিযোগিতায় আরও পিছিয়ে পড়বে বাংলাদেশ, বলছেন অংশীজনরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। টানা ছুটিতে যান্ত্রিক ব্যস্ততা ভুলে বিনোদনের খোঁজে মানুষ। কোরবানির ব্যস্ততা শেষে ঈদ উৎসবকে রঙিন করে তুলতে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে দেখা যায় মানুষের ভিড়।
ঈদের ছুটিতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেন হাজারো দর্শনার্থী। বিভিন্ন প্রাণী দেখতে শিশুদের নিয়ে আসেন বাবা মায়েরা। সাপ দেখেছি, হাতি দেখেছি, পাখি দেখেছি। ঘুরতে আসছি ঈদের ছুটিতে, সব দেখে ভালো লাগতেছে। বাঘ, জিরাফ, জলহস্তি, বানর সহ বিভিন্ন পশু পাখির খাঁচাগুলোর সামনে দেখা যায় ব্যাপক ভিড়। তবে এবার চিড়িয়াখানায় বাড়তি আকর্ষণ অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প। সামনাসামনি দেখতে আসছিলাম যে এটা কেমন দেখতে, এটাই আসলে এখন বিশেষ আকর্ষণ ডোনাল্ড ট্রাম্প। মোবাইলে ভিডিও দেখছি কিন্তু এখন সরাসরি দেখে যাই। সাভারের ফ্যান্টাসি কিংডমেও ভিড় জমান অনেকে। বিভিন্ন রাইডও উপভোগ করেছে শিশুরা। বড়দের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। ফ্যান্টাসিতে আসছি ঘুরতে, আমার ওয়াইফকে নিয়ে গোসল করলাম, রাইডে উঠলাম, অনেক ভালো লাগতেছে। বিনোদন কেন্দ্রে এসে যান্ত্রিক জীবনের ক্লান্তি ভোলার সাময়িক সুযোগ পান নানা বয়সী মানুষ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বগুড়ার 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 3 যুবকের। আর সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহে নিহত হয়েছেন 2 জন। পুলিশ জানায় বিকেলে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মোটরসাইকেল নিয়ে রাস্তায় লেন পার হচ্ছিল কোটচাঁদপুর উপজেলার কালুখালী গ্রামের আরজ আলী। এ সময় বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর শৈলকুপার গোসাইডাঙ্গা গ্রামে নিজ বাড়ির অটোরিকশার চাপায় নিহত হয় 3 বছরের শিশু। এদিকে বগুড়ার কাহালুতে 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 3 আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ইঞ্জিন পরীক্ষার সময় জেফ বেজোসের মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনের রকেট বিস্ফোরিত হয়েছে। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটেও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরীক্ষামূলক উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে 321 ফুট উচ্চতার রকেটটির নিচের অংশ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। এক পর্যায়ে ভয়াবহ বিস্ফোরণ হয়। ঘটনার পরপরই ব্লু অরিজিনের পক্ষ থেকে এটিকে যান্ত্রিক ত্রুটি হিসেবে উল্লেখ করে তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে। সংস্থাটির প্রতিষ্ঠাতা জেফ বেজোস এক বিবৃতিতে জানান, তারা দ্রুতই এই ধাক্কা কাটিয়ে উঠে নতুন করে কাজ শুরু করবেন। এর আগে গত মাসেও এই রকেটটি একটি যোগাযোগ উপগ্রহ সঠিক কক্ষপথে পাঠাতে ব্যর্থ হয়েছিল। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যভুক্ত দেশ রোমানিয়ার একটি আবাসিক ভবনে আছড়ে পড়েছে রাশিয়ার ড্রোন। এতে 2 জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। এই ঘটনার পর রাশিয়ার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা। ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ফন ডার লেয়েন বলেন, রাশিয়ার আগ্রাসী যুদ্ধ আরও একটি গুরুতর সীমা লঙ্ঘনের দিকে এগিয়েছে। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় 28 থেকে 29 মে রাতের মধ্যে রুশ বাহিনী রোমানিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের বেসামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে ড্রোন আঘাত হানে। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।